মাত্রই প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের পেছনে একটি মেয়ে দৌড়াচ্ছে। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি এই ট্রেনে করে অনেক দূরে চলে যাচ্ছে, যে আর কখনো তার কাছে ফিরবে না। মানুষটি কে? কেনই বা সে মেয়েটিকে ফেলে চলে যাচ্ছে? ভিউয়ার্স, আজকে একটি নিদারুণ অসমাপ্ত প্রেমের সিনেমা নিয়ে আলোচনা করব, যার শেষটা হয়তো আপনাকে কাঁদিয়ে দিবে। বলছিলাম ভিয়েতনাম সিনেমা ম্যাড বাইস নিয়ে, যার অর্থ ড্রিমি আইস বা স্বপ্নীল চোখ। এই সিনেমাটি সত্যিই স্বপ্ন দেখতে শেখায় সেই সব মন ভাঙ্গা মানুষকে যারা মুমূর্ষ মন নিয়ে বাঁচতে ভুলে গেছে। একেবারে ডিসেন্ট একটি সিনেমা, কিন্তু উপস্থাপন অসাধারণ। সাধারণত প্রেমের ক্ষেত্রে পৃথিবীতে দু ধরনের ছেলে থাকে, এক প্লেবয় টাইপের এবং দুই নম্র ভদ্র লাজুক স্বভাবের, যারা নিজেদের আড়াল করে রাখে, মনের কথা সহজে বলতে পারে না। সভ্য ও আধুনিক সমাজে যাকে বোকা কিসিমের লোক বলা হয়। হ্যাঁ, এই সিনেমাটি মূলত এরকমই একটি বোকা প্রেমিকের একপাক্ষিক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত। তাহলে দর্শক, শুরু করা যাক আমাদের আজকের আয়োজন ম্যাড বাইস বা ড্রিম আইসের এক্সপ্লেনেশন। সিনেমার শুরুতে দেখা যায় সবুজ পাতার ফাঁক দিয়ে সূর্য উকি মারছে। সকালের কর্মব্যস্ত রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে একটি ছেলে। ছেলেটির মুখে হাসি, চোখে কাউকে দেখার প্রতীক্ষা, মস্তিষ্ক জুড়ে নানান স্মৃতির আনাগোনা। এই ছেলেটি আমাদের গল্পের নায়ক ন্যাং। ন্যাং একটি গার্লস স্কুলের সামনে এসে কারোর জন্য অপেক্ষা করছিল। তার মতো আরো কয়েকজন ছেলেও দাঁড়িয়েছিল। সবাই কারো না কারোর জন্য অপেক্ষা করছিল। স্কুল ছুটি ছেলেমেয়েরা দল বেঁধে বেরিয়ে আসছিল। সবার উৎসুক দৃষ্টি তাদের প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছিল। একে একে সবাই তাদের প্রিয়জনকে খুঁজে পেল, কিন্তু ন্যাং তখনও অপেক্ষায়। সে তখনও খুঁজে চলেছে তার প্রিয় মানুষটি কখন বের হবে, কিন্তু সে আসে না। এমন সময় রুজি নামের একটি মেয়ে তাকে খেয়াল করে এগিয়ে এসে বলে, হালান তো কয়েকদিন হলো ক্লাসে আসছে না। এরপর মেয়েটি ন্যাংকে বলে, তুমি কি এখন বাড়ি যাবে? আর আজ রাতে ইয়ার এন্ডের ক্যাম্প ফায়ার অনুষ্ঠান আছে, একসাথে গেলে কেমন হয়? ন্যাং তখনও হালানের ভাবনাতেই ডুবে আছে। সে বলে, হয়তো হালানও সেখানে আসবে। ন্যাংয়ের কথা শুনে মেয়েটি একটু মন খারাপ করে এবং বিদায় নিয়ে চলে যায়। এরপর ন্যাং তার অতীতের স্মৃতিচারণ করতে শুরু করে। আমি যখন খুব ছোট ছিলাম, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। আমার বেশিরভাগ সময় মা আর দাদির সাথে খেলেই কেটে যেত। যদিও একটু ডান পিঠে ছিলাম, কিন্তু বাবার হাতে বেধড়ক মাইর খেয়ে ঠিক সোজা হয়ে যেতাম। কিন্তু সেই সময় আমার দেখা হয়ে যায় আমার স্বপ্নীল চোখের সাথে, যে আমার জীবনের প্রথম গার্লফ্রেন্ড ছিল। অবশ্য আমি তাকে কখনো স্বপ্নীল চোখ বলে ডাকিনি, অন্যদের মতো হালান বলেই ডেকেছি। আমরা ন্যাংয়ের গ্রামে ছোটবেলার সময় ফিরে যাই। চারিদিকে সবুজ ক্ষেত, নদীতে নৌকা ভাসে, ছোট ছোট ঘর বাড়ি, পারফেক্ট গ্রাম যাকে বলে। ন্যাংয়ের গ্রামের নাম ডোডো। আসলে এই গ্রামে ডোডো নামে একটি বাজার ছিল। সেই বাজারের নামে পুরো গ্রামের নাম ডোডো হয়ে গেছে। ন্যাং তখন সবে স্কুলে যাওয়া শুরু করেছে। ক্লাসে সে অন্য সহপাঠী বাচ্চাদের সাথে বসেছিল। এরপর ক্লাসে একটি মেয়ে বিব্রত ভঙ্গিতে প্রবেশ করলো। ক্লাসের কোনো বেঞ্চেই জায়গা খালি ছিল না। সে ন্যাংয়ের বেঞ্চে একটি জায়গা খালি দেখে এসে দাঁড়ালো। এই প্রথম মেয়েটির দিকে ন্যাংয়ের চোখ পড়ল। মেয়েটির মায়াভরা চেহারা, সরল চোখ, ঠোঁটে ভুবন ভোলানো হাসি। বিশেষ করে মেয়েটির চোখে এমন কিছু ব্যাপার ছিল যে কারণে ন্যাং এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারছিল না। এই ছিল আমাদের নায়ক ন্যাংয়ের স্বপ্নীল চোখ, যে আমাদের গল্পের নায়িকা। তার নাম হালান। হালান ন্যাংয়ের কাছে অনুমতি চাইল, আমি কি বেঞ্চের ওই পাশে বসতে পারি? ন্যাং বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, তাই মাথা ঝাঁকিয়ে বসতে বলল। ন্যাং আর হালান দুজন দুপাশে বসলো। মাঝখানে আরেকটি ছেলে বসেছিল, যার নাম নৌক। ন্যাং বারবার ঘাড় ঘুরিয়ে হালানকে দেখছিল, আর যখনই হালানের সাথে চোখে চোখ পড়ছিল, লজ্জায় মাথা নামিয়ে ফেলছিল। এরপর যথাসময়ে ক্লাস শুরু হলো। স্যার সামাজিক শিক্ষা ক্লাস নিচ্ছিলেন। প্রতিবেশীকে সাহায্য করবে, প্রতিবন্ধী বিকলাঙ্গদের যত্ন নেবে, বৃদ্ধদের ঔষধ কিনে দিবে, এসব। ক্লাস চলতে চলতে ক্লাসের সবার অস্বস্তি শুরু হলো। ক্লাসে কিছু একটা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। আসলে ন্যাংয়ের হালানের মাঝে বসে থাকা নৌক নামের ছেলেটির প্যান্টের ভেতরে পটি করে ফেলেছিল। তারপর আর কি, সবাই দৌড়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। ন্যাং বাড়ি ফিরে কোনো কিছুতেই মন বসাতে পারে না। রাতে ঘুম আসে না। বারবার হালানের মিষ্টি মুখটা তার চোখে ভেসে উঠছিল। পরের দিন যথাসময় সবাই ক্লাসে আসে। ন্যাং ক্লাসে ঢুকে দেখে হালান আজ আগেই এসে বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছে। ন্যাংকে দেখা মাত্রই হালান বলল, প্লিজ তুমি কি নৌকের সাথে সিট বদল করে বসতে পারবে? ন্যাং তাকিয়ে দেখে নৌক যেখানে পটি করে ফেলেছিল সেখানে এখনো দাগ লেগে আছে। সেখানে ভন ভন করে মাছি উঠছে। ঘিন ঘিনে অবস্থা। তবুও ন্যাং বসতে রাজি হয়ে যায়, কেননা হালানের অনুরোধ তো সে ফেলতে পারে না। স্কুল শেষে ন্যাং বাড়ি ফিরছিল। হঠাৎ দেখে হালান বসে কাঁদছে। কাছে গিয়ে জানতে পারে বজ্জাত হোয়াং কিয়া হালানের রাবার ব্যান্ড নিয়ে গেছে। হালান বাধা দিতে চাইলে সে পায়ে পাড়া দিয়ে জোর করে রাবার ব্যান্ডটি নিয়ে যায়। ন্যাংয়ের মেজাজ অত্যাধিক খারাপ হয়ে যায়। সে চেঁচিয়ে বলে, ওই বেটা হোয়াং কিয়া, তাড়াতাড়ি হালানের রাবার ব্যান্ড দিয়ে যা। হোয়াং কিয়া সে কথা কানেই নেয় না। ন্যাং তাই হিরোগিরি দেখাতে তার সাথে মারামারি লাগিয়ে দেয়। হোয়াং কিয়া বেশ শক্তিশালী ছিল, তাই তার কাছে ন্যাং খুশি খেয়ে চোখে অন্ধকার দেখতে শুরু করলো। হালান বুদ্ধি করে স্যার আসছে বলে ভয় দেখিয়ে হ্যাংকিয়া ও তার বন্ধুদের তাড়িয়ে দেয়।
এরপর হালান ন্যাংকে ব্যথানাশক মলম লাগিয়ে দেয়। সে মজা করে বলে, আমি তো জানতামই না তুমি একটা ভূতের ডিম। ন্যাং বলে, একদমই না, আমি অনেক সাহসী, না হলে কি আর তোমার রাবার ব্যান্ড ফিরিয়ে আনতে যেতাম। হালান বলে, কিন্তু তোমার বাবা তো এই অবস্থায় দেখে তোমাকে মাইট দিবে। ন্যাং বলে, আরে না, আমার বাবা তো আমাকে অনেক ভালোবাসে। বাড়ি ফিরে গেলে ন্যাংয়ের বাবা ঝাড়ুর হাতল দিয়ে তাকে বেধড়ক মাইট দেয়। শেষে দাদিমা এসে ওনাকে থামায়। বাবা দাদিমাকে খুব মেনে চলতেন। দাদিমা ন্যাংকে মার খাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিচ্ছিলেন। ন্যাং বলে, আমি ঝামেলা পাকাতে চাইনি, কিন্তু বদমাশগুলো হালানকে বিরক্ত করছিল, তাই প্রতিবাদ করেছি। দাদিমা বলেন, হালান মানে? ওই যে মিস্টার ডিউসের ভাইজি, সে না? সে তো খুব ভালো মেয়ে, চোখগুলো সুন্দর, যাকে বলে একেবারে স্বপ্নীল চোখ। মূলত এখান থেকে ন্যাং স্বপ্নীল চোখের ধারণা পায়। সে গ্রামের একটি মোটা গাছে তার প্রিয় হালানের উপমা হিসেবে লিখে রাখে ম্যাড বাইজ, অর্থাৎ স্বপ্নীল চোখ। হালানের সাথে ন্যাংয়ের সময় ভালোই কাটছিল। তারা একসাথে তাদের গ্রামের বিখ্যাত মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়। সেখানে সার্কাস দেখে, মেলায় ঘুরে বেড়ায়, আনন্দে এ মাথা থেকে ও মাথা দৌড়ে বেড়ায়, নাচে গানে মেতে ওঠে। হালানের একটা খেলনা খুবই পছন্দ হয়। ন্যাং তাকে বলে, আমি যেদিন ধনী হব সেদিন তোমাকে সবগুলো কিনে দিব। হালান শুনে খুবই খুশি হয়। রাতে ন্যাং তার চাচাতো দুই বোন আর দাদিমা আগুনের পাশে বসে আলু পোড়া খাচ্ছিল। ন্যাং অনেকক্ষণ ভাবার পরে বলে, দাদিমা, আমি বড় হয়ে হালানকে বিয়ে করব। দাদিমা ন্যাংয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আমিও তাই চাই, তোদের বিয়ে হোক। দাদিমা আর ন্যাংয়ের কথা শুনে বাকি দুই বোন মুখ ভর্তি আলু নিয়ে অবাক হয়ে হা করে তাকিয়ে থাকে। ন্যাং এবং হালানের বন্ধুত্ব দিন দিন আরো গভীর হয়ে ওঠে, যেন দুজন আলাদা শরীরের একই আত্মা। দুজনের একসাথে খেলাধুলা, ক্ষেতের আইল ধরে ফড়িংয়ের মতো ছুটে চলা, দুরন্তপনা শৈশব বেশ ভালোই কেটে যাচ্ছিল। ছুটতে ছুটতে কবে যে তাদের দুরন্ত শৈশব পরিপূর্ণ কৈশোরে পরিণত হয়ে গেল সে বুঝতেই পারেনি। প্রাইমারি শেষ করে মাধ্যমিকও প্রায় শেষ হতে চলল, কিন্তু তবুও তারা একে অপরকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সুযোগ পেলেই তারা সাইকেল ছুটিয়ে গ্রামের জঙ্গলে চলে যায়। হালান প্রজাপতির মতো পাখা মেলে বনের ভেতর দিয়ে ছুটে চলে। দুপাশে গাছের সারি, ছোট ছোট রঙিন ফুল পাশ কাটিয়ে কেবল ছুটতেই থাকে। কোনো বাধা নেই, বারণ নেই। পেছনে মুগ্ধ হয়ে ন্যাংও ছুটে যায়। এ এক যেন ড্রামাটিক দুনিয়া, যেন স্বর্গের কোনো বাগান। একসময় ক্লান্ত হয়ে তারা লোকালয় থেকে দূরে নীরব নিস্তব্ধ জঙ্গলে বসে নিজেদের স্বপ্ন বুনে। একদিন ন্যাং বাড়িতে বসে গিটার বাজাচ্ছিল। হঠাৎ হালান এসে উপস্থিত হলো। হালান বলল, মা পড়ার জন্য পাঠালো। ন্যাং গিটার রেখে তার কাছে গিয়ে বই বের করলো। হালানের আজ পড়ার মুড ছিল না। সে দেখলো গিটারের পাশে একটা গানের খাতা রাখা। হালান খাতাটি উল্টে পাল্টে দেখলো। এরপর বলল, ন্যাং, আমাকে গান শোনাবে না? ন্যাং জিজ্ঞেস করলো, কোন গানটা শুনবে? হালান বলল, যে কোনো একটা। ন্যাং গিটার তুলে নিয়ে একটি গান গাইতে শুরু করলো। দুকলি গান শুনিয়ে থামিয়ে দিল। এরকম মিষ্টি একটা গানের জন্য তো স্বর্গীয় কোনো পরিবেশই লাগে, তাই সাইকেল ছুটিয়ে জঙ্গলে গেল। ন্যাং গিটার বাজিয়ে গান গাইছিল। হালান মুগ্ধ হয়ে পাশে বসে শুনছিল। পাশে গোলাপি ফুলের ঝোপ, সামনে সরল নদী। ন্যাংয়ের জাদুকরী কণ্ঠ জঙ্গলে সুরের এক ঝংকার তুলে গেল। গান শেষ হতেই হালান বলল, গানটা তোমার লেখা, তাই না? ন্যাং একটু লজ্জা পেয়ে ব্যাগ থেকে একটি ডায়েরি বের করে দেখালো, যেটাতে সে নিজের গানগুলো লিখে রাখে। হঠাৎ হালানের কিছুটা মন খারাপ হয়, কারণ সে 2-1 দিনের ভেতরে শহরে চলে যাবে। বাবা মা তাকে গ্রীষ্মকালীন স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে। সে ন্যাংকে এটা জানানোর জন্যই এসেছিল। ন্যাং বলে, মন খারাপ করো না, কিছুদিন পর আমিও তোমার কাছে চলে যাব। হালানের তবুও মন ভালো হয় না। সে বলে, সেখানে আমি একা হয়ে যাব, তোমার মতো বন্ধু খুঁজে পাবো না। দুজনকে বিচ্ছেদের বিষাদ ছুঁয়ে ফেলে। দুজনে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর হালান একটি ড্রয়িং বের করে ন্যাংকে দিয়ে বলে, এটা তোমার জন্য উপহার। ন্যাং খুলে দেখে এটা ঠিক জঙ্গলের এই জায়গাটিরই ড্রয়িং। হালান তাদের প্রিয় জায়গাটিকে রং তুলির ছোঁয়ায় কাগজে অমর করে তুলেছে। ন্যাং খুশিতে আত্মহারা হয়ে যায়। দুজন দুজনের চোখে চোখ রাখে। দুজনে একে অপরের দিকে এগিয়ে যায়, কিন্তু শেষ মুহূর্তে ন্যাং নিজেকে সংযত করে নেয়। হালানও বিব্রত বোধ করে। এরপর তারা নীরব বিদায়ে উঠে চলে যায়। অনেকদিন পর হালান গ্রামে বেড়াতে এসেছে। হালানের পোশাকে অনেক পরিবর্তন এসেছে। শহুরে সমাজের সাথে তাল মিলাতে গিয়ে আধুনিক হয়ে উঠেছে। তার ব্যবহারে, পছন্দ, রুচিবোধেও অনেক পরিবর্তন এসেছে। ন্যাং তাকে নিয়ে গ্রামের মেলাতে বেড়াতে যায়। ন্যাংয়ের হঠাৎ একটা খেলনার দিকে চোখ পড়ে। ছোটবেলায় হালানের যেটা পছন্দ হয়েছিল, কিন্তু টাকা ছিল না বলে কিনতে পারেনি। ন্যাং দ্রুত সেটা নিয়ে হালানকে দেখে বলে, সুন্দর না? কিন্তু হালান বলে, একদমই না, বরং বিরক্তিকর। ন্যাং একটু মন খারাপ করে। একটু পরে ন্যাংয়ের একটি ক্লিপ পছন্দ হয় হালানের জন্য। সে ক্লিপটি হালানের চুলে পরিয়ে দেয় এবং বলে, তুমি যা চাও তোমাকে তাই কিনে দিব। কিন্তু হালান ক্লিপটি খুলে ন্যাংকে ফিরিয়ে দেয় আর বলে, আমি যেটা চাই তুমি তো এখানে পাবে না। হালান গ্রামের প্রতিটা জিনিসের সাথে শহরের তুলনা করে। সে একেবারেই শহুরে হয়ে পড়েছে, যেন গ্রামটি তার একেবারে অচেনা। ন্যাং হালানের এরকম ব্যবহার দেখে কষ্ট পেলেও চুপ করে রইল, কারণ তার হালানের প্রতি অগাধ বিশ্বাস ছিল। এরপর একদিন এসে গেল সেই কাঙ্ক্ষিত দিনটি। ন্যাংও শহরে রওনা দিল। উচ্চতর পড়াশোনার জন্য শহরের স্কুলে ভর্তি হলো। সে গিয়ে উঠল মামার বাড়িতে।
ন্যাংয়ের মামার ঔষধের দোকান আছে। ন্যাংয়ের এক মামাতো ভাইও আছে, নাম দিয়ং। পড়াশোনায় গোবর গণেশ হলেও চরিত্রের দিক দিয়ে 1 নম্বরের প্লেবয় টাইপের ছেলে। ন্যাং শহরে গিয়ে প্রথমেই হালানের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। হালান থাকতো ওর আন্টির সাথে। ন্যাংয়ের কাছে ওনার ঠিকানা আছে। ন্যাং ঠিকানা খোঁজার পথে শহরের জাঁকজমকপূর্ণ দুনিয়া দেখে অবাক হয়। সে খুঁজতে খুঁজতে হালানের আন্টির বাড়িতে পৌঁছে যায়। এরপর হালানকে নাম ধরে ডাকতে থাকে। হালান বাড়িতে ছিল না, তাই তার আন্টি তাকে ঘরে বসতে দেয়। ন্যাং হালানের জন্য একটি ফড়িংয়ের আকৃতি ক্লিপ নিয়ে এসেছে, কিন্তু রাত বেড়ে গেলেও হালানের খবর নেই। অনেকক্ষণ পরে হালান বাড়ি ফিরল। সে আসলে পার্লারে গিয়েছিল। হালানকে শর্ট টপস পরা দেখে ন্যাং খুব অবাক হয়। সে চুল কেটে নতুন হেয়ার স্টাইলও করেছে। চুলে খুব দামি ব্র্যান্ডের একটি ক্লিপ লাগানো। গ্রামের সেই সরল সাধারণ হালানকে যেন চেনাই যাচ্ছে না। ন্যাং গ্রাম থেকে আনা কম দামি ফড়িং ক্লিপটি হালানকে দেবার আর সাহস পায় না, চুপচাপ পকেটে রেখে দেয়। পরের দিন ন্যাং হালানের স্কুলের সামনে সাইকেল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। স্কুল ছুটির পরে তাকে সাইকেলের পেছনে বসিয়ে উড়াল দেয় শহরের পিচ রাস্তায়। হাসি, আনন্দ, খুনসুটিতে তারা যেন আবারও গ্রামের সেই ছোটবেলায় ফিরে গেল। এভাবে সময় ভালোই কেটে যাচ্ছিল। একদিন হালান একটি বই নিতে ন্যাংয়ের কাছে ওর মামার বাড়িতে আসে। ন্যাং বাড়ির নিচতলায় ফার্মেসিতে বসেছিল। ন্যাংয়ের মামাতো ভাই দিয়ং একটু দূরে বসে গিটার বাজাচ্ছিল। এসেই দিয়ংয়ের সাথে হালানের পরিচয় হয়। দুজনই দুজনকে দেখে পছন্দ করে ফেলে। ন্যাং বই আনতে উপরে চলে যায়। ফিরে এসে দেখে দিয়ং গিটার বাজাচ্ছে। হালান ঘনিষ্ঠভাবে বসে মুগ্ধ হয়ে শুনছে। হালান ন্যাংকে দেখে বিব্রত বোধ করে এবং দ্রুত চলে যায়। পরের দিন ন্যাং রোজকার মতোই হালানের স্কুলের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সেই মুহূর্তে দিয়ং বাইক নিয়ে এসে উপস্থিত হয়। সে হালানকে তার সাথে যাবার জন্য বলে। হালানের ইচ্ছা করছিল দিয়ংয়ের সাথে যাবার, কিন্তু সৌজন্যবোধের কারণে ন্যাংয়ের সাইকেলে গিয়ে বসে। পরের দিনও ন্যাং যথারীতি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে। স্কুল ছুটি হয়। হালান বেরিয়ে আসে। ঠিক সে সময়ে আগমন ঘটে দিয়ংয়ের। হালান আজ আর সৌজন্যবোধ না দেখিয়ে ন্যাংয়ের থেকে মুখ ঘুরিয়ে দিয়ংয়ের সাথে চলে যায়। কারণ স্বাভাবিক, তার বাইক আছে, সে অনেক স্মার্ট। হালান দিয়ংয়ের সাথে ডান্সিং ক্লাব, ডিস্কো, বিভিন্ন দর্শনীয় স্থাপনা, সিনেমা হল ইত্যাদি জায়গায় ঘুরতে থাকে। ওদিকে ন্যাং অসহায়ের মতো গোপনে পেছনে পেছনে অনুসরণ করতে থাকে। কারণ হালানের জন্য তার সব সময় দুশ্চিন্তা হয়, কিন্তু তার কিছু করার থাকে না। না পারে সইতে, না পারে সামলাতে। ন্যাং বাস্তবতা বুঝতে পারে, তাই আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিতে থাকে। কঠিন বাস্তবতায় দুটো জীবন কত সহজেই পাল্টে গেল। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হালান স্কুল থেকে বেরিয়ে দেখতে পায় আজ আর দিয়ং তার জন্য দাঁড়িয়ে নেই। তার নিজেকে ভীষণ নিঃস্ব লাগে। অসহায়ের মতো হেঁটে এগুতে থাকে। হঠাৎ পেছন থেকে ডাক পড়ে। ফিরে তাকিয়ে দেখে ন্যাং সাইকেল নিয়ে দাঁড়িয়ে। এত কিছুর পরেও ন্যাং তার দায়িত্ব ভুলে যায়নি। ন্যাং হালানকে বাড়ি পৌঁছে দেয়। একদিন, দুদিন, এভাবে কয়েকদিন কেটে যায়। দিয়ং আর হালানের সাথে দেখা করতে আসে না। হালান বিষণ্ণ মনে একটি নদীর পাশে ভাঙ্গা ব্রিজের উপর বসে থাকে। ন্যাংও সেখানে গিয়ে উপস্থিত হয়। হালান কেঁদে কেঁদে ন্যাংকে বলে, দিয়ং খুব নিচু মন মানসিকতার। সে আমার সাথে চিট করেছে, এখন আর আমার সাথে দেখাই করে না। ইদানিং সে হুয়াংয়ের সাথে ডেট করছে। এই কথা শুনে ন্যাং ভীষণ খেপে যায়। সে খুব রেগে গিয়ে দিয়ংয়ের সাথে ঝগড়া করে। দিয়ং বলে, এত দরদ থাকলে নিজে গিয়ে প্রেম কর। হালানকে নিয়ে আরো আজে বাজে কথা বলে। ন্যাং আরো রেগে গিয়ে দিয়ংয়ের গায়ে হাত তোলে। দিয়ংয়ের স্বাস্থ্য ভালো ছিল আর অনেক বেশি শক্তিশালীও ছিল, তাই এবারও ন্যাং দিয়ংয়ের হাতে বেধড়ক মার খেয়ে হালানের কাছে ফিরে আসে। হালান জিজ্ঞেস করলে ন্যাং বলে সে সাইকেল থেকে পড়ে গিয়েছিল। হালান ব্যাগ থেকে ব্যথানাশক মলম বের করে এরপর ন্যাংয়ের আঘাতপ্রাপ্ত জায়গাগুলোতে লাগিয়ে দেয়। ন্যাংয়ের চোখে তার ছোটবেলার স্মৃতি ভেসে ওঠে। যখন হুয়াংকিয়ার কাছে মার খাবার পরে ছোট্ট হালান তাকে মলম লাগিয়ে দিচ্ছিল। ন্যাংয়ের সকল ব্যথা যেন এক নিমিষেই দূর হয়ে গেল। এক কোমল প্রশান্তি শরীর জুড়ে বয়ে যেতে থাকলো। পুরনো প্রেমকে নবপ্রেমের ইন্দ্রজাল আবারও জাগ্রত করে দিল। মলম লাগানোর মুহূর্তেই দিয়ংয়ের আগমন ঘটে। হালান মলমের কৌটা ফেলে রেখে কোনো কথা না বলে সাথে সাথেই সুরসুর করে তার বাইকের পেছনে বসে চলে যায়। ন্যাং আবারও বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকে। ন্যাং খুব ভেঙে পড়ে। কাউকে ভালোবেসেও তাকে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে না পারার মতো বেদনা বোধহয় দ্বিতীয়টি নেই। ন্যাং ভাবলো তার কাছ থেকে হালান অনেক দূরে সরে যাচ্ছে। আরো বেশি দেরি হয়ে যাবার আগেই তার হালানকে মনের কথা বলে দেওয়া উচিত। আগামীকাল ভালোবাসা দিবস। সিদ্ধান্ত নিল কালই সে ভালোবাসার কথা বলবে। এরপর আমরা ফ্ল্যাশব্যাক থেকে ফিরে আসি বর্তমানে, অর্থাৎ সিনেমার শুরুর দৃশ্য, যখন ন্যাং সাইকেল চালিয়ে হালানের স্কুলের সামনে এসে অপেক্ষা করে, কিন্তু হালান আসে না। রুজি এসে তাকে ক্যাম্প ফায়ারে যাবার জন্য আমন্ত্রণ করে। এরপর অর্থাৎ বর্তমান সময়ে তার পরের ঘটনা শুরু হয়। রাতে ন্যাং বন্ধুদের সাথে ক্যাম্প ফায়ারে যায়। ন্যাং একটা সুন্দর গান শোনায়, কিন্তু তার মন বড়ই উদাস, কারণ হালান এখানেও আসেনি। ন্যাংয়ের সহ্যের সীমা অতিক্রম করে গেল। সে পাগল হয়ে যাচ্ছিল হালানের দেখা না পেয়ে। তাই থাকতে না পেরে হালানের আন্টির বাড়ি গিয়ে ডাকাডাকি করে। হালানের আন্টি জানায় হালান আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছে, ফিরে আসলে জানানো হবে। অদ্ভুত আচরণ করে তিনি দরজা আটকে দেন। ন্যাং সেখান থেকে ক্লাবে যায়। সেখানে দিয়ংয়ের কাছে জানতে চায়, কিন্তু দিয়ং কিছুই জানায় না। ন্যাং দিশেহারা হয়ে পড়ে।
হালান হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। সে কোথায় খুঁজবে তাকে? বাড়ি ফিরে ন্যাং ব্যাগ গুছাচ্ছিল, এমন সময় মামা আর দিয়ং এর ঝগড়া শুনতে পেল। সে এগিয়ে গিয়ে এমন কিছু জানতে পারলো যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। হালান প্রেগনেন্ট, তার পেটে দিয়ং এর বাচ্চা। ন্যাং এর মন যেন মুহূর্তেই নরক যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসতো, অন্ধের মতো বিশ্বাস করত, আর সে কিনা। ন্যাং হালানকে খুঁজে বের করার একটা উপায় ভেবে বের করে। যখন হালানের আন্টি বাড়ি থেকে বের হন, ন্যাং ওনার পিছু নিতে থাকে। উনি পাশের এক বস্তির একটি বাড়িতে ঢোকেন। মহিলা ফিরে যাওয়া না পর্যন্ত ন্যাং লুকিয়ে অপেক্ষা করে। মহিলা চলে গেলে সে দরজায় কড়া নাড়ে। হালান দরজা খুলে ন্যাংকে দেখে অবাক হয়। সে বলে, তুমি এখানে কেন এসেছো? বাড়ি ফিরে যাও, আমি তোমার সাথে দেখা করতে চাই না। ন্যাং বলে, আমি সব জানি, আমার কাছে কিছু লুকানোর প্রয়োজন নেই। সে ঘরের ভেতরে ঢোকে। ন্যাং জিজ্ঞেস করে, দিয়ং তোমাকে কি বলেছে? হালান তাকে জানায়, দিয়ং বলেছে গ্রাজুয়েশন শেষ করেই আমাকে বিয়ে করবে। ন্যাং কথাবার্তা শেষ করে বেরিয়ে এসে স্কুলের দিকে যায়। স্কুলে হালানের প্রেগনেন্ট হবার কথা ছড়িয়ে পড়েছে। সবাই ব্যাপারটা নিয়ে কানাঘোষা করছে। ন্যাং হালানের অসম্মান সহ্য করতে পারে না, তাই সাইকেল চালিয়ে দ্রুত চলে যেতে থাকে। একজন অবিবাহিত মেয়ের প্রেগনেন্ট হবার ব্যাপারটা সমাজ কখনোই মেনে নিতে পারে না। দিয়ং এর পরিবারও মেনে নেয়নি। তারা তাড়াহুড়ো করে দিয়ং এর বিয়ে ঠিক করে। দিয়ংও হালানকে ফেলে রেখে বাবা মায়ের পছন্দ মতো বিয়েতে রাজি হয়ে যায়। হালান একা হয়ে পড়ে, কিন্তু তখনও পাশে এসে দাঁড়ায় ন্যাং। আসল বন্ধু তো সেই যে বিপদেও কখনো ছেড়ে যায় না। এক দুর্বিষহ বিপদের দিনেও ন্যাং তার পাশে থাকে নিঃস্বার্থভাবে। যেদিন হালান প্রসব বেদনায় ছটফট করছিল, দিয়ং মেতে উঠেছিল বিয়ের আনন্দে। দিয়ং এর বিয়ের দিনেই হালান জন্ম দেয় ফুটফুট একটি মেয়ে শিশুর। কিন্তু বাবার পরিচয়বিহীন একটি সন্তান কিভাবে টিকে থাকবে এই কঠিন সমাজে? আসুন দেখি কি অপেক্ষা করছে সদ্য জন্মানো এই নিষ্পাপ শিশুটির ভাগ্যে। 2 বছর কেটে যায়। শত কষ্ট, মন ভাঙ্গার যন্ত্রণা নিয়েও ন্যাং গ্রাজুয়েশন শেষ করেছে। সে গ্রামে ফিরে যাবে, কিন্তু তার আগে হালানের কাছে বিদায় নিতে এসেছে। হালান এখনো বস্তির সেই বাড়িতেই থাকে। সে এখন সমাজে স্ট্রাগল করতে শিখে গেছে। সে কাপড় সেলাইয়ের কাজ করে সংসার চালায়। ন্যাং এর গ্রাজুয়েশনের খবর পেয়ে হালান খুব খুশি হয়। হালান জিজ্ঞেস করে, এখন কি করবে? ন্যাং বলে, ডুডু গ্রামে ফিরে গিয়ে শিক্ষকতা শুরু করব। হালান অবাক হয়ে বলে, ডুডুতেই কেন? তোমার তো আরো ভালো কিছু করার যোগ্যতা আছে। ন্যাং বলে, ডুডুই তো আমার সবকিছু। এরপর ন্যাং হালানের মেয়ে ট্রালং এর কথা জিজ্ঞেস করে। কই, তাকে তো কোথাও দেখছি না। হালান জানায় তাকে তার নানির কাছে রাখতে পাঠিয়েছে। ন্যাং গ্রামে ফিরে আসে। সে হালানের মায়ের বাড়িতে ট্রালং এর সাথে দেখা করতে যায়। গিয়ে দেখে বাড়ির উঠানে একটি ছোট্ট মেয়ে অবহেলা অনাদরে একা একাই খেলছে। মেয়েটির প্রতি ন্যাংয়ের এক বিশেষ ভালোবাসা, মমতা, মায়া অনুভব হয়। ট্রালং যখন জন্মায় সে ছিল পিতৃহীন। আবার বছর পেরোতে না পেরোতেই মায়ের কাছ থেকেও আলাদা হয়ে যায়। এমন অভাগা মেয়ে দুনিয়ায় কজনই বা হয়। ন্যাং পরম মমতায় বাচ্চাটিকে কোলে তুলে নেয়, সাথে মেয়েটির সমস্ত দায়িত্বও ঘাড়ে তুলে নেয়। ট্রালংকে পেয়ে ন্যাংয়ের শূন্য আত্মা পরিপূর্ণ হয়ে ওঠে। তার আর হালানের অভাব বোধ হয় না। এই ছোট্ট মেয়েটির মাঝেই হালানের ছোঁয়া খুঁজে পায় সে। ট্রালং এখন ঠিক সেই বয়সী ন্যাংয়ের সাথে যে বয়সে তার মায়ের দেখা হয়েছিল। ন্যাং তাকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। ট্রালং এর ক্লাস টিচার হলেন রুজি। ন্যাংয়ের মতো রুজিও ডুডু গ্রামে ফিরে এসেছে শিক্ষকতা করতে। ওদিকে হালান শহরে লোন নিয়ে একটি দর্জি এবং কাপড়ের দোকান খুলেছে। দোকানে এখন কয়েকজন কর্মচারীও আছে। লোন শোধ, দোকানের ভাড়া, কর্মচারীদের বেতন দেওয়া, সব মিলিয়ে হালান খুবই ব্যস্ত হয়ে পড়েছে। সে ট্রালং এর সাথে দেখা করতে আসার তেমন সময় পায় না। তাই ন্যাং মাঝে মধ্যে ট্রালংকে শহরে মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়। মায়ের সাথে দেখা করে ফেরার পথে সে বায়না ধরে জঙ্গলে ঘুরতে যাবার জন্য। ন্যাং অনেক বছর পর আবার এই স্মৃতিমধুর জঙ্গলে ফিরে আসে। জঙ্গলে ঢুকেই ন্যাংয়ের পুরনো সব স্মৃতি মনে পড়তে থাকে। হালানের শেষ কথাগুলো মনে পড়ে। তোমাকে ছাড়া শহরে থাকতে খুব কষ্ট হবে, তোমার মতো বন্ধু খুঁজে পাবো কিনা জানি না। স্মৃতির বেদনায় ন্যাংয়ের চোখ পানিতে ভেসে ওঠে। জঙ্গলে খেলতে খেলতে ট্রালং হঠাৎ এক আবদার করে বসে, আমি বাবার সাথে দেখা করতে চাই। বলো, আমার বাবাকে? ন্যাং এই প্রশ্নের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার কাছে কোনো উত্তর ছিল না। ন্যাং বলে, নানুকে জিজ্ঞেস করেছ? ট্রালং বলে, হ্যাঁ করেছিলাম, কিন্তু নানু বলেছে তিনি মারা গেছেন। এটা মিথ্যা কথা, তিনি কিভাবে আমাদের থেকে দূরে থাকতে পারেন? বলেই ট্রালং কান্না শুরু করলো। এক অবুঝ বাচ্চার করুণ কান্নাতে ভারী হয়ে ওঠে জঙ্গলের পরিবেশ। ন্যাং তাকে বুকে জড়িয়ে ধরে। ন্যাং কোনো সান্ত্বনা দিতে পারে না। সে বুঝতে পারে সে আদর, ভালোবাসা, মমতা দিয়ে কেবল মামাই হতে পেরেছে, বাবার মতো হতে পারেনি। অনেকদিন পরে আজ হালান কর্মবিরতি দিয়ে গ্রামে আসার সুযোগ পেয়েছে। ট্রালং তাকে জ্বালিয়ে মারছে জঙ্গলে খেলতে যাবার জন্য। তখন ন্যাং খাবার নিয়ে প্রবেশ করলো। হালান ন্যাং মামার সাথে ঘুরে আসতে বলে, কিন্তু ট্রালং জেদ ধরে সে দুজনের সাথেই যেতে চায়। কিন্তু হালান রাজি হয় না। আসলে সে ন্যাংয়ের মতো আবেগী না, বরং বাস্তববাদী। সে জীবনের এমন সব কঠিন পর্যায়ে পার করেছে যা তাকে কঠোর করে তুলেছে। সে আর সুন্দর দিনগুলো স্মৃতিচারণ করে আরো বেশি কষ্ট পেতে চায় না। শেষে ট্রালং বাধ্য হয়ে ন্যাংয়ের সাথেই ঘুরতে চায়। তারা বেরিয়ে পড়লে হালানের মা বলেন, এবার ওদের একে অপরের থেকে আলাদা করা উচিত।
এটা ন্যাংয়ের বিয়ে শাদী করে সংসার করার বয়স। হালান বলে, আমি ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে শোনে না। আসলে সে ট্রালংকে খুব ভালোবাসে। হালানের মা বলেন, আসলে সে তোকে ভালোবাসে বলেই ট্রালংকে ভালোবাসে। এখনো তোর জন্য অপেক্ষা করে আছে ছেলেটা। সে তোর জন্য যত কিছু করেছে আর কেউ তা করতো না। কিন্তু হালানের ন্যাংয়ের প্রতি কোনো অনুভূতি ছিল না। সে বলে, আমরা বন্ধু হিসেবেই ভালো আছি, বন্ধু হিসেবে থাকাই আমাদের জন্য ভালো, এর চেয়ে বেশি আশা করা ঠিক না। হালান ট্রালংয়ের খরচা বাবদ কিছু টাকা মায়ের হাতে গুঁজে দিয়ে শহরে ফিরে যায়। কয়েকদিন পর যথানিয়মে ন্যাং ট্রালংকে শহরে মায়ের সাথে দেখা করতে নিয়ে আসে। তারা হালানের দোকানে বসেছিল। হঠাৎ হালান তার নতুন বয়ফ্রেন্ড নিয়ে দোকানে আসলো। ন্যাং এবং হালান দুজন বিব্রত বোধ করা শুরু করলো। হালান তাদের গ্রাম থেকে আসা আত্মীয় বলে লোকটির সাথে পরিচয় করিয়ে দেয়। ন্যাং পরিস্থিতি বুঝতে পেরে ট্রালংকে নিয়ে বেরিয়ে যেতে থাকে, কিন্তু দরজার কাছে ট্রালং হালানের হাত চেপে ধরে মা বলে ডাক দেয়। হালানের বয়ফ্রেন্ড রেগে গিয়ে সম্পর্ক ছিন্ন করে চলে যায়। হালান ক্ষিপ্র হয়ে লোকটিকে বোঝানোর জন্য পেছনে দৌড়ে যায়। ট্রালং তার মায়ের প্রতি ভীষণ আপসেট ছিল, তার প্রতি খারাপ ধারণা জন্মায়, মন খারাপ করে বসে থাকে। রাতে হালান তার দোকানে একা দাঁড়িয়েছিল, তখন ন্যাং তার কাছে যায়। ন্যাংকে দেখতে পেয়ে হালান বলে, আমি খুব ঘৃণিত ব্যক্তি, তাই না? ন্যাং সান্ত্বনার স্বরে বলে, একদমই না। হালান কাঁদতে কাঁদতে ন্যাংকে জড়িয়ে ধরে, তারপর বলে, যদি ট্রালং না থাকতো তাহলে হয়তো আমি আবার নতুন করে সব শুরু করতে পারতাম। ন্যাং বলে, ডোডো গ্রামে ফিরে চলো, আমি তোমার খেয়াল রাখবো। হালান বলে, সে পারবে না। ন্যাং তাকে বুঝায়, আমি কোনো এক্সপেকটেশন রাখবো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি, আমি আর ট্রালং মিলে একটি পরিবার হতে পারি। কিন্তু হালান অমত জানায়। সে বলে, তুমি হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারবে, কিন্তু আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমি যখনই ট্রালং এর দিকে তাকাই নিজের করা ভুলটির কথা মনে পড়ে, আর যখন তোমার দিকে তাকাই ভাবি আমি কি হারিয়েছি। হালান কাঁদতে কাঁদতে সরে যায়। ন্যাং শূন্য হাতে গ্রামে ফিরে আসে। সময় দ্রুত পরিবর্তন হয়, সাথে মানুষগুলো, আর সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষের বয়সও বাড়তে থাকে। সেদিনের ছোট্ট ট্রালং আজ কিশোরী হয়ে উঠেছে। সে আজ শহরে চলে যাবে। ন্যাং তাকে শহরের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। ট্রালং ব্যাগ গুছাচ্ছিল, সে হঠাৎ ন্যাংয়ের ডায়েরি খুঁজে পায়, যেখানে তার মনের অনেক কথাই লেখা ছিল। ট্রালং পড়ার জন্য সেটি সাথে নিয়ে যায়। ন্যাং তাকে বাস স্টপ পর্যন্ত নিয়ে আসে, এরপর ভালো মন্দ বুঝিয়ে বাসে তুলে দেয়। ট্রালং বিদায় বেলায় বলে, আমি যখন ফিরে আসবো তুমি আমাকে নিতে অবশ্যই দাঁড়িয়ে থাকবে। ট্রালং চলে যাবার পরে ন্যাং পুরোপুরি একা হয়ে যায়। স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল, এই নিয়েই তার সময় কেটে যাচ্ছিল। তবে ট্রালং তাকে নিয়মিত চিঠি লিখত। ট্রালং এর চিঠি পেলেই ন্যাংয়ের মন ভালো হয়ে যেত। তার একাকিত্বের প্রখর উত্তাপের মাঝে ট্রালং এর চিঠি যেন বৃষ্টির শীতলতা নিয়ে আসতো। একদিন ন্যাং রাতের খাবার খেতে বসেছিল। হঠাৎ হালানের মা এসে তাকে কয়েকটি শার্ট দিল। তিনি বললেন, হালান এগুলো সেলাই করে তোমার জন্য পাঠিয়েছে। উপহার পেয়ে ন্যাংয়ের মন খুশিতে ভরে ওঠে। ন্যাং কয়েকদিন ধরে অসুস্থ, তাই সে স্কুলে যেতে পারেনি। তার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। ন্যাংয়ের প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই সে মাথা চেপে ধরে শুয়েছিল। এমন সময় রুজি তাকে দেখতে এলো। রুজি ন্যাংয়ের জন্য স্যুপ বানিয়ে এনেছে। রুজি তাকে খাইয়ে দিতে গেলে ন্যাং বলে, না থাক, আমি নিজেই পারবো। আসলে রুজি ছোটবেলা থেকেই মনে মনে ন্যাংকে পছন্দ করত, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি। রুজি তার জন্য একটি দামি শার্টও কিনে এনেছে। আসলে ন্যাংয়ের ভালো কোনো শার্ট ছিল না, সে প্রতিনিয়ত পুরনো শার্টগুলোই পরতো। রুজির তাই খারাপ লাগতো, এজন্যই সে মার্কেট থেকে শার্ট কিনে এনেছে। কিন্তু ন্যাং শার্ট না নিয়ে বলে, আমার অনেক শার্ট আছে, আমি নতুন শার্টও কিনেছি, এগুলো এখনো ভালো আছে, তাই এগুলো বের করিনি। রুজি শার্টের প্যাকেটটা টেবিলের উপর সরিয়ে রাখে, এরপর টেবিলের অগুছালো থালা বাসনগুলো গুছাতে থাকে। রুজি টেবিল গুছানোর সুযোগে বলে, এবার তোমার একটা বিয়ে করে নেওয়া উচিত, অন্তত ঘর গুছানোর জন্য হলেও, বিশেষ করে যখন তুমি অসুস্থ থাকবে। ন্যাং বলে, অনেক বয়স হয়ে গেছে রুজি, আমাকে কে পছন্দ করবে? রুজি বলে, হায় আল্লাহ, বলো কি, মাত্র তো 35 বছর, আমাকে দেখো না, আমারও তো 35 বছর বয়স। এরপর রুজি ইতস্তত করে বলে, তুমি চাইলে আমি আজ থেকে এখানে থেকেই তোমার সেবা যত্ন করতে পারি। ন্যাং বলে, আমি দুঃখিত, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। রুজি ছল ছল চোখে বলে, হালানের জন্য আমাকে রিজেক্ট করছো তাই না? কিন্তু কি লাভ তাতে? তুমি কি কখনো তার কাছে গিয়ে যত্ন নিতে পারবে, নাকি সে কখনো এসে তোমাকে যত্ন করবে? রুজি কান্নায় ভেঙে পড়ে বলে, তুমি কি জানো তোমার জন্য কতজনকে আমি রিজেক্ট করে দিয়েছি, অথচ সেই তুমি আমাকে একটু ভালোবাসা দিতে পারলে না। এতেও ন্যাংয়ের মন বলে না, সে বলে, আমি দুঃখিত। রুজি বলে, অনেক হয়েছে, আর না, আমি আর এই ডোডো গ্রামে থাকবো না, এখানে আমার কেউ নেই, কিচ্ছু নেই, আমি শীঘ্রই সাইগনে চলে যাব, তুমি থাকো তোমার ডোডো নিয়ে। রুজি অপমান অভিমানে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। কেটে যায় আরো কয়েকটা বছর। আজ ট্রালং এর ফিরে আসার দিন। ন্যাং বাস স্টপে এসে দাঁড়ায়। ন্যাং এখন চোখে চশমা পরা মধ্যবয়সী পুরুষ, সে পুরোপুরি ম্যাচিউরড হয়ে গিয়েছে। বাস এসে থামে, ট্রালং বাস থেকে নেমে আসে। তার এখন পরিণত বয়স, তার চেহারা আরো সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু ছেলে মানুষই জন্মনে স্বভাব তার কাটেনি। ন্যাং ট্রালংকে সাথে নিয়ে বাজার করে।
চালং অনেক রকম রান্না করা শিখেছে। সে ন্যাংকে নিজের হাতে রান্না করে খাওয়ায়। বাড়ি ফিরে সে নিজের মাকেও রান্না করে খাওয়ায়। হালান খেয়ে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ছোট্ট আম্মুটা এত ভালো রান্না করে। চালং বলে, তুমি বেশি বেশি বাড়ি আসলে তোমাকে বেশি বেশি রান্না করে খাওয়াবো। কিছুক্ষণ চুপ থেকে চালং জিজ্ঞেস করে, মা, ন্যাং মামা এখনো একা কেন? হালান বলে, কারণ তোমার ন্যাং মামা খুব ভালো একজন মানুষ। সে তার যোগ্য কাউকে কখনো পায়নি, তাই সে একা। চালং বলে, তুমি হলে কেমন হয়? তুমি কি ওনার যোগ্য না? আমি খেয়াল করে দেখেছি উনি তোমার প্রতি খুবই সচেতন। তোমার কাছে আসলেই শুধু তিনি সুখী থাকেন। হালান আজও একই কথা বলে যে সে যোগ্য না, তারা কেবল বন্ধু। বন্ধু হয়ে থাকাটাই তাদের জন্য ভালো। পরের দিন ন্যাং চালংকে জঙ্গলে বেড়াতে নিয়ে যায়। এত বছরে অনেক কিছু বদলে গেছে তাদের জীবনধারা, অথচ জঙ্গলটা এখনো একই রকম আছে। ন্যাং হালানের সাথে যেখানে বসে গল্প করত, গান শোনাতো, চালংকেও সেখানে নিয়ে যায়। ন্যাং বহু বছর পর আবারও গিটার হাতে সুরের ঝংকার তোলে। সুরের ঝংকার তার মনের ভেতরকেও আন্দোলিত করে তোলে। অতীত আর বর্তমানের কৃষ্ণ গহ্বরে নিজেকে হারিয়ে ফেলে। সে যেদিকেই হাতড়ায় শুধু অন্ধকারই দেখতে পায়। সে বুঝতে পারে আর কোনো আশা নেই। বাড়ি ফিরে ন্যাং সিদ্ধান্ত নেয় সে ডুডু গ্রাম ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাবে। হালান এখন প্রতিষ্ঠিত, তার আর ন্যাংকে প্রয়োজন নেই। রুজি তার উপর অভিমান করে চলে গেছে। অনেক বছর আগে যে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিয়েছিল, সেই মেয়েটির সব দায়িত্ব সে পালন করেছে। এখন ন্যাংয়ের প্রয়োজন ফুরিয়েছে। সে যাবার আগে চালংকে একটা চিঠি লিখে যায়। প্রিয় চালং, আগামীকাল আমি চলে যাব। আমি জানি সবাই কষ্ট পাবে, আর তুমি একটু বেশি কষ্ট পাবে। আমার প্রতি তোমার ভালোবাসা খুবই অকৃত্রিম, খুবই খাঁটি। যখন কেউ ছিল না, শুধু তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমি জানি আমার মতো তুমিও এই গ্রামটিকে খুব ভালোবাসো। আর কেনই বা বাসবে না? এই গ্রামেই তোমার শৈশব কেটেছে। এখানে ছুটতে ছুটতে তুমি বড় হয়েছ। এখানে তোমার পরিবার আছে, আর আমিও তো এখানেই ছিলাম। চালং চিঠি পড়ে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। হালান বলে, কষ্ট পেও না, উনি তোমাকে খুব ভালোবাসেন। চালং বলে, না মা, উনি শুধু তোমাকেই ভালোবাসেন। মা, তোমার মনে আছে নানি কি বলেছিলেন? তোমার দুটো জিনিস কখনো মিস করা উচিত না, এক বাড়ি ফেরার শেষ গাড়িটি, দুই যে তোমাকে সত্যিকারে ভালোবাসে। এই জীবনে শুধু তুমি ওনার সুখ ফিরিয়ে আনতে পারো মা, শুধু তুমিই পারো ওনাকে ধরে রাখতে। উনি তোমাকে খুব ভালোবাসেন, আমি জানি তুমি ওনাকে ভালোবাসো। তোমরা দুজনে একে অপরের সবচেয়ে যোগ্য। প্লিজ ওনাকে এভাবে চলে যেতে দিও না মা, ওনাকে ফিরিয়ে আনো। হালান টেবিলের উপর থেকে চিঠিটা তুলে নিয়ে বাকি অংশ পড়া শুরু করে। চালং, আমি জানি তুমি কাঁদবে না, আমি তোমাকে ভালোবাসি। ঠিক সেদিন থেকেই, যেদিন তোমাকে চামেলি গাছের গোড়ায় হামাগুড়ি দিতে দেখেছিলাম। কিন্তু একজন ব্যক্তির জীবনে তার ছোট্ট হৃদয় দিয়ে সত্যিকারের ভালোবাসার জন্য খুব কম জায়গায় থাকে, আর তার সবটুকু আমি শুধু তোমার মাকেই দিয়েছি। কেউ আমাকে স্মৃতিগুলো জাগিয়ে তুলতে, ছোট্ট গ্রামটিকে সূর্যাস্তের প্রতিটি মুহূর্তকে স্মরণ করতে বাধ্য করেনি। আমিও কাউকে ভালোবাসতে বাধ্য করিনি। আমি এটাকে নিয়তি ভেবেই মেনে নিয়েছি। প্ল্যাটফর্মে ট্রেন এসে থেমেছে। ন্যাং শেষবারের জন্য তার প্রিয় গ্রামটির দিকে তাকিয়ে দেখল। সে তার প্রিয় মানুষদের এই গ্রামে ফেলে রেখে তীব্র ব্যথা বুকে নিয়ে ট্রেনে চড়ে বসল। ন্যাং তার সারা জীবন কারোর জন্য অপেক্ষা করলেও ট্রেনটি সময়ের চেয়ে এক মুহূর্তও বেশি অপেক্ষা করে না, ঝকঝক করে চলতে শুরু করে। ঠিক এই সময়ে প্ল্যাটফর্মে দৌড়ে প্রবেশ করে হালান। ট্রেন ছুটে চলছে তার মতো করে। ট্রেনের পেছনে প্রাণপণে ছুটে চলছে হালান। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি এই ট্রেনে করে অনেক দূর চলে যাচ্ছে। তাকে যে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু হালান যে দেরি করে ফেলেছে। এই দেরি এক মুহূর্তের দেরি না, বরং এক জীবনের দেরি। তার মাথার ভেতরে একটি কথাই ঘুরপাক খাচ্ছিল, তোমার দুটো জিনিস কখনো মিস করা উচিত না, এক বাড়ি ফেরার শেষ গাড়িটা, দুই যে তোমাকে সত্যিকার অর্থেই ভালোবাসে। অথচ সে দুটোই আজ হারিয়ে ফেলেছে। সব পিছু টান ফেলে যাবার যন্ত্রণায় ন্যাং কাঁদতে থাকে। ট্রেন দৃষ্টিসীমার আড়ালে চলে যায়। হতাশ হয়ে হালান কেবল দাঁড়িয়েই থাকে। সে আজ উপলব্ধি করতে পারে আসলে ন্যাং তার জীবনে কি ছিল, আর সে জীবন থেকে কি হারিয়েছে। ভালোবাসার মানুষকে হারানোর এই যন্ত্রণা হয়তো বাকিটা জীবন তাকে কুরে কুরে খাবে। হয়তো এটাই তার প্রাপ্য ছিল। আপনাদের কি মনে হয় শেষটা কেমন হওয়া উচিত ছিল? দর্শক, আপনাদের জন্য আমাদের বিশেষ উপদেশ। জীবনের তিনটি জিনিস সব সময় মনে রাখবেন। এক, বাড়ি ফেরার শেষ গাড়িটি কখনো মিস করবেন না। দুই, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনো ছেড়ে যাবেন না। তিন, আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক দর্শক, আশা করি আমাদের আজকের এক্সপ্লেনেশনটিও আপনাদের বরাবরের মতোই ভালো লেগেছে। আবারও এক্সট্রা অর্ডিনারি কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে খুবই শীঘ্রই হাজির হব। সর্বদা আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।